হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ডিসি জেনারেটরের ক্যারেক্টারিস্টিক্সের আরও একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট, গুরুত্বপূর্ণ মানে খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের এই কনসেপ্টটি বেসিক্যালি আমাদের নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো আছে এই ডিসি জেনারেটরের প্রায় অনেকগুলো নিউমেরিক্যাল প্রবলেম আছে, সেই নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার জন্য আমাদের কাজে দিবে। এবং টপিকটির নাম হচ্ছে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স অ্যান্ড ক্রিটিক্যাল স্পিড। ঠিক আছে, এবং এটা সবসময় হয় হচ্ছে আমাদের ওসিসি কার্ভের জন্য, অর্থাৎ ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক কার্ভের জন্য। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিসি জেনারেটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ডিসি জেনারেটর ক্যারেক্টারিস্টিক্সের উপর আমি এর আগে দুটো ভিডিও দিয়েছি, একটা ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স আর একটা হলো লোড স্যাচুরেশন কার্ভ। তো সেই ভিডিওগুলো অবশ্যই কিন্তু আমার লাগবে। তো দেখুন, আমাদের ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স আগে আমাদেরকে বুঝতে হবে যে এটা আসলে কি বোঝাচ্ছে। তো ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সে আমি একটু পরে যাচ্ছি, আগে প্রথমত আমাদেরকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তো এটা সম্পর্কে আমি বিশদভাবে আলোচনা অলরেডি করেছি। তো সেই ইয়েটাই আমি আরেকবার আঁকাবো। ঠিক আছে, অর্থাৎ আমার এদিকে হচ্ছে আমার ফিল্ড কারেন্ট। ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্সে আমরা জানি যে এদিকে ফিল্ড কারেন্ট এবং এক্স অ্যাক্সিসে ফিল্ড কারেন্ট এবং ওয়াই অ্যাক্সিসে ভি অর ই, হোয়াট এভার যেটাই দিন কোনো সমস্যা নেই। ঠিক আছে, কারণ এখানে আসলে ভি আর ইজি অলমোস্ট ইকুয়াল টু ধরা হয়। ঠিক আছে, অর্থাৎ ভি অথবা ইজি যেটাই আপনারা দিতে চান, কোনো সমস্যা নেই। তো দেখুন, আমি যদি রেসিডুয়াল ম্যাগনেটিজম চিন্তা করি তাহলে এখান থেকে কাউন্ট শুরু করব। আর যদি রেসিডুয়াল ম্যাগনেটিজম না ধরি, অর্থাৎ প্রায় আইডিয়ালের মতো আমাদের জাস্ট অ্যানালাইসিস করার জন্য লাগবে, তো সো আমি রেসিডুয়ালটা এখানে বিবেচনা করলাম না জাস্ট। ঠিক আছে, অর্থাৎ প্রথমে এটা কিভাবে বলছিলাম যে আমার প্রথমে আমার কার্ভটা লাইক লিনিয়ারলি বাড়বে, লিনিয়ারলি বাড়ার পর একটা লেভেলে যাওয়ার পর সে মোটামুটি আর তেমন একটা বাড়বে না, আস্তে আস্তে আমার কার্ভটা এরকম স্ট্রেট হওয়ার চেষ্টা করবে। এই যে এই সাইডে যে কার্ভটা আমি দেখাইলাম, এই যে এখন যে কার্ভটা আমি দেখাইলাম এটাকে বেসিক্যালি বলি আমরা ওসিসি কার্ভ। যেটা সম্পর্কে সেটা দেখতে কেন এরকম তার সম্পর্কে কিন্তু অলরেডি আমি আলোচনা করেছি, তো সেটা নিয়ে আমি আর বলতেছি না। এবার আমার এই ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স এবং ক্রিটিক্যাল স্পিড, এই দুটো কনসেপ্টকে আমি এই কার্ভের ভিতরে আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। ঠিক আছে, তো তার জন্য আমাদেরকে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমরা ডিসি শান্ট জেনারেটর যদি চিন্তা করি, তো আমি আমার এই জাস্ট শান্ট ফিল্ডটাকে আমি জাস্ট এখানে একটু আগাচ্ছি। শান্ট ফিল্ডের সাথে আমার একটা পরিবর্তনশীল একটা রোধ আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এটা বেসিক্যালি এরকম পরিবর্তনশীল রোধ। তো এই রোধ আর এই ফিল্ডের রোধ সব মিলায় হচ্ছে আমার টোটাল আর এস এইচ। ঠিক আছে, তো এই দিক দিয়ে আমি শান্ট জেনারেটরটা যখন আঁকিয়েছিলাম তখন আমার এইরকম একটা রেজিস্ট্যান্স, এটা আর্মেচার রেজিস্ট্যান্স ধরেছিলাম, এবং এখানে আমার যে ইজিটা হয়েছিল সেটা অলমোস্ট ভি এর সমান। তাহলে ইজি এবং এই ওপেন সার্কিট, এই যে ভি এর ভ্যালুটা অলমোস্ট সেম। তো আমরা ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এটা আমরা দেখতে পাইলাম, কোনো অসুবিধা নাই। কিন্তু এটার সাথে আমার এই ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স এবং ক্রিটিক্যাল স্পিডকে ইমপ্লিমেন্ট করতে প্রথমত ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সে আসি, ক্রিটিক্যাল স্পিডটা আমি সবার লাস্টে দেখিয়ে দেবো। তো ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সে আমি আসি। ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স কনসেপ্টে যাওয়ার আগে আমাদেরকে আগে বুঝতে হবে এটার জন্য আমার একটা এক্সট্রা আরেকটা কার্ভ লাগবে। ঠিক আছে, এবং সেই কার্ভটার ক্যাটাগরিটা আমাকে একটু বুঝতে হবে। তো আমাদের দেখুন, এটা এবং এটা দুটো মিলায় একসাথে হচ্ছে আমার আর এস এইচ। কোথায় কথা, এই দুটো একসাথে আমার হচ্ছে আর এস এইচ, এবং এদিক দিয়ে যে কারেন্টটা আসতেছে সেই কারেন্টটা হচ্ছে আমার আই এফ, ফিল্ড কারেন্ট, বা আইএসএইচও ধরতে পারেন, যেটা আপনার ইচ্ছা। এখানে আইএফ ধরছি তাই আমি আইএফ ধরলাম। তাহলে এখন খেয়াল করে দেখুন, আমি ভি সমান সিম্পলি বলতে পারি হচ্ছে আইএফ ইন্টু আর এস এইচ। ভি ইজ ইকুয়াল টু সিম্পলি আমি কত বলতে পারি, আইএফ
ইন্টু আর এস এইচ। তো এটা হচ্ছে আইডিয়াল কেস, ঠিক আছে। ভি ইজ ইকুয়াল টু আই এফ ইন্টু আর এস এইচ। এখন এই যে এইটাকে দেখে আমরা বেসিক্যালি যে কাজটা করব, আমার এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এবং আইডিয়াল কেসটাকে চিন্তা করে আমি একটা এখানে আরেকটা কার্ভ আমি আঁকাবো, ঠিক আছে। জাস্ট এই কাজটা আমি এখানে করার চেষ্টা করব। তাইলে দেখুন আমার ভি ইজ ইকুয়াল টু আই এফ ইন্টু আর এস এইচ। তো ভি হচ্ছে ওয়াই অ্যাক্সিসে আর আই এফটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিসে। এই যে আই এফটা এক্স অ্যাক্সিসে আছে। সো ওয়াই ইকুয়াল টু আমার আসতেছে সিম্পলি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স ইকুয়েশন। দ্যাট মিনস এটা বেসিক্যালি আমার হচ্ছে মূল বিন্দুগামী একটা সরলরেখা। অর্থাৎ আমরা এই প্র্যাকটিক্যাল জিনিসের সাথে আমার অ্যাকচুয়াল জিনিসের আমি একটা কম্বিনেশন করব। অর্থাৎ আমি যদি এইটাকে জাস্ট প্লট করি, এটা দেখতে লাইক মূল বিন্দুগামী এইরকম একটা, আমার হাতে ফ্রি হ্যান্ডে আঁকাচ্ছি তো যার কারণে আমার একটু দেখতে এইরকম লাগতেছে, ঠিক আছে। আপনারা একটু একটু অ্যাডজাস্ট করে নেবেন এটা, আশা করি। তো এই হচ্ছে আমার মোটামুটি এই যে এই কার্ভটা, দ্বিতীয় যে কার্ভটা, এই যে এইটা দেখে দেখে জাস্ট এটাকে প্লট করলাম। এখন আমার হচ্ছে মেইন কন্ডিশন, আমাদের অপারেটিং পয়েন্টটা আমাদেরকে বুঝতে হবে। তো এখানে বেসিক্যালি শুরুতে এইটা তো হচ্ছে শুরু পয়েন্ট, এটা আমাদের তেমন কোনো ফ্যাক্ট না। সবার লাস্টে যে পয়েন্টটা পাইলাম, অর্থাৎ এই যে এই পয়েন্টে যে পয়েন্টে আমার ইন্টারসেক্ট করলো, এই দুইটা কার্ভ পরস্পর ইন্টারসেক্ট করলো, সেই পয়েন্টে আমি যে ভোল্টেজটা পাবো সেটাই হবে জেনারেটরের বিল্ড আপ ভোল্টেজ। এই কথাটা আমাকে বুঝতে হবে ফার্স্টে। অর্থাৎ এই যে এইখানেই বেসিক্যালি আমার হচ্ছে স্যাচুরেশন হয়ে গেছে, বা এই পরিমাণ ভোল্টেজই জেনারেটর উৎপাদন করতে সক্ষম। অর্থাৎ এর থেকে বেশি ভোল্টেজ কিন্তু সে আর উৎপাদন করতে পারবে না, যেটা আমরা কিন্তু খুব সহজে আইডিয়াল কার্ভ এবং প্র্যাকটিক্যাল কার্ভের ইন্টারসেক্টের মাধ্যমে আমরা সহজেই পাইলাম। আসলে দুটো একই জিনিস, একটা আইডিয়াল আর একটা প্র্যাকটিক্যাল। এই দুটোর ইন্টারসেক্টিং যে পয়েন্টটা, এটাকে আমি বলতেছি অপারেটিং ভোল্টেজ বা হচ্ছে আমার বিল্ড আপ ভোল্টেজ, যেটাই আপনার বলুন, নিজের মতো করে একটু বললাম আর কি। তো এই পরিমাণ ভোল্টেজে সে জেনারেটরটা সর্বোচ্চ সে উৎপাদন করতে সক্ষম বা স্যাচুরেটেড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা আমার কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমি একটা মার্কিং করি। দেখুন ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সে এখনো আসি নাই আমি, এখন জাস্ট আমি শুরুর ইয়েতে আছি আর কি। তাহলে এইখানকার যে আমার যে ভোল্টেজটা, আমি যদি এদিকে আমি নিয়ে যাই এটাকে, তাহলে এইখানকার যে ভোল্টেজটা সেটাই হচ্ছে জেনারেটরের ইএমএফ, যেটাকে আমরা ইজি দ্বারা প্রকাশ করি, নো লোড ইএমএফ যেটাকে আমরা বলবো, ঠিক আছে। অর্থাৎ এই ভ্যালুটাই হচ্ছে আমার নো লোড ইএমএফ ভ্যালু, ইজি জিরো। ফাইন, আমরা নো লোড ইএমএফটা পাইতে সক্ষম হইলাম। এবার তাহলে আসি আমরা এই ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সটা কি বোঝাচ্ছে। তো তার জন্য আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এইটাকে আরেকটু অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে কি, আমি জাস্ট এই ওসিসি কার্ভটা যা আছে এরকমই রাখবো, এটার কোনো চেঞ্জ করব না। আমি জাস্ট যে কাজটা করব, আমি ফিল্ডের পরিমাণটা ক্রমাগত চেঞ্জ করতে থাকবো। কি কাজ করব আমি বললাম যে আমার ওসিসি কার্ভ, এই কার্ভটা যেমন আছে তেমনই থাকবে। আমি জাস্ট যে কাজটা করব, আমার ফিল্ডের কারেন্টটাকে ক্রমাগত চেঞ্জ করতে থাকবো, ঠিক আছে। তাহলে এইখানে আমার মনে করি যে এটার যে রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটা একটা ভ্যালু আছে, মনে করুন যে আর এস এইচ ওয়ান, আর এস এইচ ওয়ান। তো এখন আমি কি করব, এই আর এস এইচ এর ভ্যালুটা ক্রমাগত বাড়াইতে থাকবো। অর্থাৎ নতুন আরেকটা আর এস এইচ চিন্তা করব, যে আর এস এইচ এর ভ্যালুটা আমার হচ্ছে গ্রেটার দেন আর এস এইচ টু, মনে করলাম আর এস এইচ টু ইজ গ্রেটার দেন আর এস এইচ ওয়ান। তাহলে আমি কি করলাম, আর এস এইচ এর পরিমাণটা বাড়িয়ে ফেললাম। কিভাবে বাড়াইলাম, তার জন্যই বেসিক্যালি এই পরিবর্তনশীল লোডটা ইউজ করা হয়েছে, বা রিওস্ট্যাট যেটাকে আমরা বলি, ঠিক আছে। এই রিওস্ট্যাটটা ইউজ করে আমি আর এস এইচ এর ভ্যালুটা আমি কি করলাম, বাড়িয়ে দিলাম। তাহলে আর এস এইচ বাড়াইলে আমার ঘটনা কি ঘটবে, যে ফিল্ড কারেন্টের পরিমাণ আমার কি হবে, এই রেজিস্ট্যান্স যদি বাড়ায় দেই তাহলে ফিল্ড কারেন্টের পরিমাণ অবভিয়াসলি কমে যাবে। দ্যাট মিনস আমার এখানে তো ডটেড লাইন আছেই, এই ডটেড লাইন বরাবর আপনি চিন্তা করুন যে আমি যদি সিম্পলি এইদিকে একটা রেখা টানি, এখান থেকে লাইক আর এস এস এর পরিমাণ বাড়াচ্ছি, তো আমি হচ্ছে না, এদিক দিয়ে নতুন আরেকটা রেজিস্ট্যান্স, এই স্ট্রেট লাইনটাকে আমরা রেজিস্ট্যান্স লাইনও বলতে পারি,
ঠিক আছে, ফিল্ড রেজিস্ট্যান্স লাইনও বলতে পারি আরেক কথায়। তো এখানে নতুন আরেকটা রেজিস্ট্যান্স লাইন আঁকাইলাম। এখন একটু আমরা খেয়াল করি যে এইখানে আসলে রেজিস্ট্যান্সের ভ্যালু কম না বেশি হয়েছে, সেটা আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে। তো এটা স্লপ দেখেও বুঝতে পারি আমরা, যদিও যে স্লপটা খাড়া হয়ে গেছে মানে রেজিস্ট্যান্সের ভ্যালু বেড়ে গেছে, এটা একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হলো, দেখুন এই যে ডটেড লাইন এখানে আছে, তো একই ডটেড লাইন বরাবর আমার কি করলাম, আমি ভি এর ভ্যালু সেম রাখলাম। ভি এর ভ্যালু সেম রেখে আমি দেখলাম আর এস এস এর ভ্যালু কি হচ্ছে, বাড়তেছে না কমতেছে, সেটা আমার বুঝতে হবে। তার জন্য দেখুন এই ভি এর ভ্যালু আমার এদিক বরাবর কি হচ্ছে, ভি এর ভ্যালু দেখুন সেম আছে, ঠিক আছে, জাস্ট চেঞ্জ হচ্ছে কোনটা, আইএফ এর ভ্যালু। তাহলে দেখুন প্রথমে রেখাটা ছিল এখানে আর পরের রেখাটা হয়ে গেছে এখানে, তাহলে একই ইএমএফ বরাবর আইএফ এর ভ্যালুটা কি হচ্ছে, কমতেছে না বাড়তেছে? অবভিয়াসলি কমে যাচ্ছে, কারণ এদিকে আসা মানে আইএফ এর ভ্যালুটা কমে যাওয়া। তাহলে আইএফ এর ভ্যালু কমে গেছে মানে, তার মানে আমাকে বুঝতে হবে যে আর এস এস এর ভ্যালুটা এখানে বাড়ছে। তো সেটাই কিন্তু এখানকার কন্ডিশন ছিল, অর্থাৎ আর এস এস যত বাড়াবো রেখাটা তত বাম দিকে সরতে থাকবে। তাহলে এইখানকার যে ইয়াটা রেজিস্ট্যান্স লাইনটা, সেটাকে আমি মনে করলাম তাহলে কত, আর এস এস টু রেজিস্ট্যান্সের জন্য, যেখানে অবভিয়াসলি আর এস এস টু ইজ গ্রেটার দেন আর এস এস ওয়ান। তাহলে এখন ঘটনা কি দাঁড়াইলো যে আমি একটু দেখি আমার ভ্যালুটা কি হলো, এই রেখাটা আরেকটু এরকম উপরের দিকে উঠে আর কি, আমার এটা দেখাইতে একটু ইয়ে হয়েছে, বেশি সোজা হয়ে গেছে। তাইলে একটু ভালো মতো খেয়াল করুন যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের ভোল্টেজটা একটু খেয়াল করুন। আমার কিন্তু ভোল্টেজের ভ্যালু কমে গেছে। এখন এই দুটার ইন্টারসেক্টিং পয়েন্ট কি এটা না? অবভিয়াসলি এটা। ঠিক আছে, আমি একটু আলাদা কালারে এটা মার্ক করে দিচ্ছি। এইটা হচ্ছে এর ইন্টারসেক্টিং পয়েন্ট, আর আগের ইন্টারসেক্টিং পয়েন্ট ছিল এটা। তাহলে আপনারা খেয়াল করুন, আমি যদিও এখানে আঁকানোর ইয়ার কারণে বোঝা যাচ্ছে না, তারপরে আপনারা খেয়াল করুন মোটামুটি এখান থেকে এটার ভ্যালুটা কিন্তু তুলনামূলক কমে গেছে, অর্থাৎ ভোল্টেজ কিন্তু কম জেনারেট হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ যখন আমি ফিল্ডের রেজিস্ট্যান্স বাড়াবো, এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে আমার ফিল্ডের রেজিস্ট্যান্স যখন আমি বাড়াবো তখন আমার ঘটনা কি ঘটতেছে, যে আমার ইএমএফ এর পরিমাণ বা নো লোড ইএমএফ বা টার্মিনাল ভোল্টেজ যেটা এখানে বলি, সেই ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকবে, অর্থাৎ জেনারেটর কম ভোল্টেজ উৎপাদন করতে সক্ষম হবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটাও আমরা বুঝলাম। এরপরে আসবে হলো আমার ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের পয়েন্টটা। তো এটাকে আমি সম্পূর্ণ নীল কালার দ্বারা প্রকাশ করতেছি। দেখুন এই এখন কি করতেছি, যে রেজিস্ট্যান্স বাড়াচ্ছি, বাড়াইতে এমন একটা লেভেল আছে, যে লেভেলে আসলে আমার ঘটনা কি হবে, যে এটা একদম ট্যানজেন্ট বরাবর যাবে। এই যে ওসিসিটা দেখুন, এই যে এই রেখাটা, এই স্ট্রেট লাইনটা যদি আস্তে আস্তে আরো বাড়াই, অর্থাৎ আর এর ভ্যালুটা আরো বাড়াই, তখন এটা একসময় কি এইদিক আস্তে আস্তে একসময় কি এই যে এটা ট্যানজেন্ট বরাবর চলে আসবে। ট্যানজেন্ট বলতে স্পর্শক আর কি। ঠিক আছে, তো এই ট্যানজেন্ট বরাবর যখন আসবে, দেখুন আমি এটাকে এভাবে প্রকাশ করতেছি, এই যে এই ট্যানজেন্ট, অর্থাৎ এই যে স্ট্রেট লাইনটা ছিল, এই যে যতটুকু স্ট্রেট ছিল সেই বরাবরই উঠে যাবে। ঠিক আছে, এই কার্ভটা তো ফার্স্টে স্ট্রেট লাইন হয়ে তারপরে এটা কার্ভ নিছে। ঠিক আছে, অর্থাৎ এই বরাবরই এটা উঠে যাবে। তখন আমার বেসিক্যালি কি ঘটনা ঘটলো, যে আমার এটাই হচ্ছে থ্রেশহোল্ড আমার, অর্থাৎ এখানে এসে কিন্তু আমার জেনারেটরটা ব্যর্থ হয়ে যাবে। অর্থাৎ এখানে এসে এই পয়েন্টের নিচে গেলে জেনারেটর আর ভোল্টেজ উৎপাদন করতে, এই সরি রেজিস্ট্যান্স এর থেকে বেড়ে গেলে, এটা হচ্ছে সেই ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স, এর থেকে বেশি যদি রেজিস্ট্যান্স দেওয়া হয় তাহলে জেনারেটরটা আর কোনো ইএমএফই উৎপাদন করতে পারবে না, অর্থাৎ জেনারেটরটা আর ইএমএফ উৎপাদন করতে টোটালি ব্যর্থ হবে। সো ফিল্ডের রেজিস্ট্যান্স চয়েস করাটা একটা খুবই 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 ভ্যালুয়েবল জিনিস। ঠিক আছে, এবং এই অবস্থায় যে রেজিস্ট্যান্সটা, এই যে থ্রেশহোল্ডের যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটাকেই আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। অর্থাৎ এই স্পর্শকারী রেখা বরাবর আমি যদি একটা স্ট্রেট লাইন টানি, তখন এটার যে স্লপটা পাওয়া যায়, এই স্ট্রেট লাইনটার যে স্লপটা পাওয়া যাবে, স্লপই তো হচ্ছে আমার আরএসএস। সেই আরএসএস কে বেসিক্যালি আমরা বলবো হচ্ছে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স, যেটাকে আমরা আরসি দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা ম্যাথমেটিক্যালি আমাদের প্রবলেম সলভ করার মাধ্যমে এই জিনিসগুলো আরো ভালো মতো আমরা বুঝবো। তো আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে এরপরে যদি যাই তখন আর ছেদই করবে না। ঠিক আছে, জাস্ট এই মূল বিন্দুতে হয়তো সেট করতে পারে, তো ওইটা তো আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় হলো এই সাইডের পয়েন্টটা। তো এরপরে গেলে আমার আর
ভোল্টেজ আর জেনারেট করতে পারবে না। তাহলে আমরা বুঝতে পারলাম ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। তো আমরা এখন দেখি একটু ক্রিটিক্যাল স্পিডটা কি। তো ক্রিটিক্যাল স্পিডটা ওই লাইক একই রকমই, খুবই সহজ জিনিস। তার জন্য দেখুন জাস্ট এখান থেকে আমি বলে দিই। তো ক্রিটিক্যাল স্পিডটা হচ্ছে সেই জিনিস, সেই স্পিড যেখানে আমরা এই যে আরসির ভ্যালুটা ম্যাক্সিমাম পাইছিলাম। ঠিক আছে, অর্থাৎ ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের জন্য আমার জেনারেটরে যতটুকু ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সকে বজায় রাখতে আমার জেনারেটরে যতটুকু স্পিড লাগে সেটাকেই বেসিক্যালি আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল স্পিড। তো ক্রিটিক্যাল স্পিডের ক্ষেত্রে আমরা স্পিডের বিভিন্ন ভেরিয়েশনটাও আমরা দেখেছিলাম যে স্পিডের ক্ষেত্রে স্পিড যদি আমি কমাই তাহলে আমার কার্ভটা নিচের দিকে এরকম লাইক হয়ে যায়। ঠিক আছে, তো এই অবস্থায় আমার এই যে দেখুন ট্যানজেন্টটা হচ্ছে লাইক এরকম, এটা ট্যানজেন্টটা এরকম, এবং এটা ট্যানজেন্টটা হচ্ছে লাইক এরকম। তো এই অবস্থায় এই ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সকে বজায় রাখতে আমার জেনারেটরে যতটুকু স্পিড লাগে সেটাকেই বেসিক্যালি আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল স্পিড। জাস্ট আমাদের মেইন জিনিসটা হচ্ছে এখানে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। তো আমরা এর পরবর্তীতে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় এগুলো সম্পর্কে একদম প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখব, তখন আর কি আমরা আরও ভালো মতো জিনিসটা বুঝতে পারবো। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।